আমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, চলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। বিয়েতে আমার কোনো মত ছিল না, আব্বার ইচ্ছা মতো বিয়েটা করা। আর হ্যাঁ, আমার কাছ থেকে কোনো প্রকার স্বামী সুলভ আচরণ আশা করবেন না। মোহরালি তো বড্ড বেড়েছে, এবার একটা কিছু না করলে মাথায় চড়ে না। আর তার সঙ্গে জুটেছে সোমনাথ বর্তিটা, ও বেটাও কম যায় না, বিপ্লব করবে। কি শখ, ওই শখের মুড়ে যদি আমি আগুন না দিয়েছি তো আমার নাম তর্ক রত্ন নয়। তর্ক তোমাকে কতদিন বলেছি এই বয়সে উত্তেজনা ভালো না। তোমার বয়স যত বাড়ছে তোমার ভিমরতিও তত বাড়ছে, খালি ভুলভাল খবর দিচ্ছ। কেন কর্তা, আমি আবার কি ভুলভাল খবর দিলুম? শুধু অরুণ বরুণই দেখলে কিরণমালা কি পালিয়ে গেল নাকি? সে বাড়াবাড়ি কি আর শেষ আছে? কি অলক্ষণে ঠেটা মেয়ে ছেলে, আপনি ভাবতে পারবেন না। এত ভয় দেখালুম, এত অপমান করলুম, কিচ্ছুতে কিছু আসে যায় না। হ্যাঁ, সারাদিন ওই স্কুলের নাম করে পরপুরুষ দুটোর সঙ্গে ঢলাঢলি। তুমি যত যাই বলো বাপু, অমন মাখনের মতো গায়ের রং, পেছন ছাপানো মেঘবর্ণ কেশ, যখন ছেলে মেয়েদের লেখাপড়া শেখায় না তখন যে মনে হয় না। কিরে কেষ্ট, কথাই কইছেন কর্তা। তার উপরে স্বামী হারা গো। রাগ তোর স্বামী হারা না ছাই। হ্যাঁ, ও বেটা তো ওই ডাকাতে সাজা খাচ্ছে জেলে বসে। কেষ্ট, তা তোর হঠাৎ এত দরদ উঠলো যে? হ্যাঁ, জানা সেদিন তো, আরে ঘটনা কি জানেন, সেদিন বাজারে বলে কিনা দিদিমণি তোমার বাজারের থলিটা খুব ভারী মনে হচ্ছে, দাও না, বাড়ি অব্দি পৌঁছে দেয়। আর যেমনি বলা অমনি দিদিমণি এমন মুখ ঝাপটা দিল না। কিরে কেষ্ট, এই গায়ে তো তোর মতো জোয়ান মর্দ আর দুটি নেই। ছোলা খাওয়া, বাদাম খাওয়া, মুগুর ভাজা সব চলে গেল। তুই থাকতে কিনা ওই আধ বয়সী দুটো বুড়ো ডান মেরে চলে গেল। কিছু মনে করবেন না কর্তা, ওই মোহর কবির আর সোমনাথ বৌদি আমাদের কাছে ভগবান। আজ আমরা ছেলে মেয়ে বাবা মা সবাইকে নিয়ে হাসি আনন্দে আছি শুধুমাত্র ওদের জন্য। আর ওই পুষ্পবতী দিদিমণি, উনি আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া শেখাচ্ছেন বলে ওরা মানুষ হচ্ছে, তাহলে আমাদের মতো চাওয়ালা চাষাবুষো এটা তো আমরা চাইতে পারি। আর ছোট মুখে একটা বড় কথা বলি মল্লিক মশাই, যদি অপরাধ না নেয়, ওরা যদি ওদের নিজেদের কথা ভাবতো তাহলে অজ পাড়াগায় পড়ে না থেকে শহরে গিয়ে ওদের নিজের প্রসার বাড়াতো। ওরা এই গ্রামে পড়ে আছে শুধু আমাদের মতো চাষা পোষাদের জন্য। হাত জোর করে অনুরোধ করছি মল্লিক মশাই, এমন করে অপবাদ দেবেন না, দম্মে সইবে না। রাখ তোর ধম্ম কম্ম, কবিরাজির নামে ভরংবাজি। এই মুসলমান কি কখনো কবিরাজ হয়? হাকিম হতে পারলো না, কবিরাজ হয়ে বসে। যার জন্য এত কিছু বলছিস সে নিজেই তো ইসলাম মানে না, শরীয়তের অবমাননা করে। ওনাদের ভগবান হয়েছে,
হ্যাঁ? দুটো মিষ্টি মিষ্টি কথা বলে সবাইকে পকেটে পুরে নিয়েছে, নিয়ে কি করছে, সেবার নামে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। ডেকে পাঠিয়েছি, আসুক, নিষ্কারে শুনে যাস মুসলমানটা কি বলে। নতুন করে শোনার তো কিছু নেই কর্তা। গেল বর্ষায় যখন দুকুল ছাপিয়ে বন্যা হলো তখন তো আপনি দালানে কপাট বন্ধ করে বসেছিলেন। ওই হাঁটু জল মারিয়ে এসে আমার ছেলেটাকে তো বাঁচিয়ে গেল ওই মোহর কবিরাজ। সত্য পীর বলে যদি কেউ থেকে থাকে তাহলে আমার কাছে ওই মোহর কবিরাজ। কি তার জাত, কি তার ধর্ম, আমাদের গরিবদের অত জেনে কাজ নেই। ওর বেটা বড় চ্যাটাং চ্যাটাং বলি বেরোচ্ছে। ও বললি মশাই, এই মোহরণী আবার গায়ে ওই স্বদেশি খেপামি শুরু করলো না তো? তাহলে তো আবার বাড়িতে খবর দিতে হয়। থামো তো, ডেকে পাঠিয়েছি, আসুক, শুনি কি বলে। মোহন শোন, কথা, আমি একটু বাইরে যাচ্ছি। ওই তোতনকে সব বলে গেলাম, চারগুলো তৈরি করে রাখ, আমি ঘুরে আসছি। ঘুরে আসছি মানে? নাস্তা করে যাও। তুমি একবার বেরোলে তোমার তো আর হদিস থাকে না। শখ করে যাচ্ছি না, মেজো মল্লিক ডেকে পাঠিয়েছে, না গেলে আবার বারবার লোক পাঠাবে, তাই যাচ্ছি। ডাকলে তক্ষুনি যেতে হবে? একটু নাস্তা করে গেলে কি এমন দেরি হবে? আর সকালবেলা খালি পেটে গেলে শরীর খারাপ করবে যে। বললাম তো এক্ষুনি যেতে হবে। নিজের ইচ্ছে না থাকলেও ওই গায়ের লোকদের কথা ভেবে মেজো মল্লিকের তলবে আমাকে সাড়া দিতে হচ্ছে। খাওয়ার ইচ্ছেটাও চলে গেছে, যাই দেখি আবার কি বদ মতলব এটেছে। কথা, আমি সঙ্গে যাই, কোনো কথা বলবো না, শুধু শুনবো। তোকে যেটা বললাম সেটা কর, খামোকা খামোকা ঝগড়া বাঁধাবার কোনো ইচ্ছে নেই আমার। আর শোনো, ওই ফেরার পথে আমি বদ্দির বাড়ি হয়ে আসবো, ওখানে নাস্তা সেরে নেবো। আমার জন্য যেন কেউ অপেক্ষা না করে। এই জন্যই কর্তার উপর রাগ হয়। বললাম সঙ্গে যাই নিল না। আরে আমারে দেখতে মল্লিক আর ওর লোকজন লেজ ফুটায় পালায়। বুঝলেন ভাবি সাহেব, প্রথম রাইতেই বিলাই মারতে হয়। কর্তা মনে করে তার উপর তো কথা বলার লোক নাই, সে মিষ্টি কথা বইলা তাদেরকে ঠিক করবে। আরে যাদের জুতা খাওয়ার অভ্যাস তাদেরকে কি ওই মন্ডা মিঠাই যে পথে আনা যায়? যায় না। আমি আর কি বলবো, আমি হলাম এই সংসারের দাসীবাদী, হুকুমের গোলাম। আমার কথায় কারো কি কিছু আসে যায়? যতদিন বেঁচে থাকবো ততদিন এরকম লাথি চাটা খেয়ে বেঁচে থাকতে হবে, সে আমি বুঝে গেছি। আম্মা কেন এরকম করছো বলো তো? মেজো মল্লিকের তলবে এমনি আব্বার মাথা গরম, তার উপর তুমি আবার নাস্তা নিয়ে জোরাজোরি করছো। বললো তো বদ্দিখুরের বাড়িতে নাস্তা সেরে নেবে আব্বা, আর এই নিয়ে তুমি রাগারাগি করে শরীরটা খারাপ করো না তো। শুনলাম আমাদের বাড়িতে নাকি একটা হুলো বিড়াল এসছে, যার ভয়ে গায়ের ইঁদুররা সব লেজ গুটিয়ে পালায়। তা কই গো হুলো বিড়াল, তুমি দেখাও তোমার ক্ষমতা। আমার কাপড় তো মাটিতে গড়াগড়ি খাচ্ছে, তুমি এসে একটু ভালো করে মেলে দাও তো, তবেই না বুঝবো যে তুমি হুলো নাকি মেনি। আরেও বলে রাখি, সেবার কোনো জাত পায় না, মানুষের সেবাই আমার ধর্ম। সন্ধ্যায় নাকি পুষ্পবতী যাতায়াত করে? কেষ্ট নজর টাজর রাখতে হয় বাবা। আগে যা বলেছ। শোনো, মাছটা যেন হাত থেকে ফুসকে না যায়। না ধরবো যখন ছাই দিয়ে ধরবো। কথা, ওই মোহরালি আসছে। মোহরালি যে
এক ডাকে যে তোমার সাড়া পাবো সেটা কিন্তু ভাবিনি। কি খবর, সব কুশল তো? এই সাত সকালে নিশ্চয়ই কুশল জানার জন্য ডেকে পাঠাননি। আসল মতলবটা কি সেটা বলুন, আমার তারা আছে। আহা, জানি জানি, তুমি মহা ব্যস্ত একজন মানুষ, তোমার কত কাজ, কত দায়। কিন্তু আমিও এই গায়ের জমিদার, তাই সামান্য হলেও খানিকটা আমারও দায় থেকে যায়, তাই না? তাই জানতে চাচ্ছিলাম তুমি আর বদ্যি মিলে কি কি পট্টি আর এই সাধারণ মানুষগুলোর মুখে পড়াবে। সেবার নামে যা শুরু করেছো তার ফল কিন্তু ভালো হবে না, বলে দিলাম। শোনো মোহর আলী, হিন্দু মুসলমানকে এক সুতোয় বাঁধার বৃথা চেষ্টা তুমি করছো। আমি বেঁচে থাকতে তা হতে দেবো না। তুমি ভুলে যাও না, মুসলিম কবিরাজি তোমার পেশা হতে পারে না। তুমি হেকিমগিরি করো গিয়ে, হিন্দুদের সেবা করার অধিকার তোমার নেই। তুমি সেবা করবে মুসলিমদের। আমি গায়ে ঢালা পিটিয়ে জানিয়ে দেব, কোন হিন্দু যদি তোমার কাছে যায় তাহলে তার খাজনা আমি দ্বিগুণ করে দেব। আর শুধু কবিরাজির কথা বলছেন কথা, ওই পুষ্পবতীর পাঠশালার কথা একটু বলুন। কি সব কাণ্ড হচ্ছে ওখানে? কোথায় মেয়েরা স্বামী সন্তান নিয়ে ঘর সংসার করবে, সে ঘরের কাজ না করে তাদের জোর করে ওই পুষ্পবতীর পাঠশালায় পাঠাচ্ছে। আর ওই মোহর আলী ঘরে ঘরে গিয়ে বলছে মেয়েদের লেখাপড়া করতে হবে, এই বলে বলে ওদের মাথা খাচ্ছে। আর ওই মুখ্যগুলো হয়েছে কিছু না বুঝে মোহরের কথার তালে ধেই ধেই করে নাচছে। এই এতক্ষণে আপনার মুখ থেকে আসল কথাটা বেরিয়ে গেল তর্করত্ন মশাই। মুখ্য, এইখানেই আমার আপত্তি। আমি আগেও বলেছি, আজও বলছি, আমি জ্ঞানও তো কোনো অন্যায় করিনি, আর কোনো অন্যায় আমি সহ্য করব না। যতদিন বেঁচে আছি ততদিন চেষ্টা করব এই গায়ের মানুষের পাশে থাকতে, তাদের সুখ দুঃখে বিপদে আপদে তাদের কাছে কাছে থাকতে। এই গায়ের ছেলেমেয়েরা যেন লেখাপড়া শিখে সারা দুনিয়ার মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে। অন্ধ কুসংস্কার যেন তাদের ক্লাস করতে না পারে, তাদের ভবিষ্যৎকে ধ্বংস করতে না পারে। আর টিপসই দিয়ে তাদের অধিকার যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। বসুন মল্লিক সাহেব, এখানে 5 জন আছে, কথাটা সম্পূর্ণ করি। ভালোই হয়েছে যে আপনি 5 জনের সামনে আমাকে ডেকেছেন। বসুন, এখানে কথা হচ্ছে মুসলমানে। আপনি হিন্দু হয়ে এত মুখ খোলাচ্ছেন কেন? আপনার তো কোনো সমস্যা নেই। যদি ইবলিশ আমার দরজায় হাজির হয়, যদি দোজখে যেতে হয়, আমি যাবো, আপনার সমস্যা কি? আপনার জন্য তো স্বর্গে অপ্সরী কিন্নরীরা শয্যা পেতে বসে আছে। আর এও বলে রাখি, সেবার কোনো জাত হয় না, মানুষের সেবাই আমার ধর্ম। আমি কবিরাজ ছিলাম, কবিরাজ আছি। আর আমার কাছে এলে যদি কারো কর বেড়ে যায় তো আমি কোর্টে যাব, দেশে আইন আদালত আছে। আরো মনে রাখবেন, এই গায়ের জমিদার কিন্তু আপনি একা না, আরো ভাগিদার আছে। বটে, ঠিক আছে, আমি আমার মতো বললাম। শোনা না শোনা তোমার ব্যাপার। তোমরা যা শুরু করেছো আমি প্রমাণ করে দেবো এটা ধর্ম বিরুদ্ধ। তখন দেখি কিভাবে দুরাচার চালাও। তখন তোমার যারা গুণগান করছে তারাই গিয়ে তোমার বাড়িতে কাদা ছুড়বে। কি যেন একটা বাক্স বানিয়েছ, তার মধ্যে সবকিছু তাজা থাকে, অবিকল, খোদার ওপর খোদগাড়ি। ওইসব বুর্জরোগী অন্যখানে ভাও, এখানে নয়। ও এই বাক্সের মধ্যে ঝাড়ফুঁক দিয়ে কি সব পুরিয়া খাইয়ে সবাইকে মগজ ধুলাই করার চেষ্টা করছো। কই রে, চল তোরা। এখানে বসে থেকে সময় নষ্ট করার মতো সময় আমার একদম নেই। আমাকে করছে এই মেজমল্লিককে আইন বোঝাচ্ছ? আইন আমার জাত ব্যবসা। শোনো মোহর আলী, তোমার কুষ্টি আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দেবো, মিলিয়ে নিও। কত লোকের মরণ হয়, আমার হয় না কেন? আমারও তো বয়স হচ্ছে, আর কতদিন আমি এই খাটনি সামলাবো? সারা দুনিয়ার মানুষের জন্য লোকটা বুক ফেটে
আর ঘরের লোকটা যে মারা যাচ্ছে তার দিকে কোনো হুঁশ নেই। আম্মা, আপনি ঘরে যেয়ে বিশ্রাম করুন, আমি আর আপা সব সামনে নেব, কোনো অসুবিধা হবে না। আর রাতে আমি আপনার কোমরে গরম তেল জল মালিশ করে দেব, আরাম পাবেন। বাড়িতে আমার আম্মাকেও করে দিতাম। থাক, হয়েছে। তুমি যে বলেছে আমার জন্য ঢের, তবু তো এই কদিনে এসে তুমি আমার কষ্টটুকু বুঝতে পেরেছো। আর যারা এত বছর আমার সংসারে আছে তাদের তো সেই বোধটুকু নেই। একজন তো স্বামী হারিয়েছে বলে তার 7 খুন মাপ, কর্তার করা হুকুম, তাকে কিচ্ছু বলা যাবে না। সে ইচ্ছে হলে দুটো কাজ করে দিয়ে যেন আমাকে দয়া করে। পারবে তো শুধু উদলাকায় ঘুরে বেড়াতে। বাড়িতে যে ভাসুর আছে, বড় বড় ছেলে আছে, তার কোনো হুঁশ আছে? সব ন্যাকামি। আম্মা, কি শুরু করলে? কে নাকি শুনতে পাবে, আবার তাই নিয়ে ধুমধুমার কাণ্ড বাজে। তাছাড়া তুমি তো জানো চাচির ফিটের ব্যামো আছে, আর আজকে তাকে নতুন দেখছো? সে তো প্রথম থেকে একটু খামখেয়ালি। আর চাচির মনটা কিন্তু ছেলে মানুষের মতো না আম্মা, সবকিছু জেনে হয়েছে। আর চাচির হয়ে গুণকীর্তন করতে হবে না। যাও দেখো গে আরেকজনের গোসল হয়েছে কিনা। তাকে তো আবার সময় মতো জল খাবার না দিলে নাকি অম্বল হয়। বাড়ির বড় বউ কোথায় হেসে সামলাবে তা না, শাশুড়ি খেতে মরুক, তাতে কোনো অসুবিধা নেই। আমার কাছে মানুষের ধর্ম একটাই, মনুষ্যত্ব। আমাকে কয়েকটা দিন সময় দাও তোমরা, আমি একটু বুদ্ধির সাথে আলোচনা করে দেখি কি করা যায়। আর তোমাদেরকেও আর একটা কথা বলে রাখছি, মল্লিক একা কিন্তু এই গ্রামের জমিদার না। চা। কবিরাজ মশাই, আপনি সব কুটু কথায় কান দেবেন। জানি তো মল্লিক মশাই কেমন মানুষ। আজ অব্দি শুনেছেন গায়ের কারণ নামে ও ভালো কোনো কথা বলেছে? গায়ের বাচ্চাদের পর্যন্ত রেহাই দেয়। আমার বাচ্চাটা সকালে দিদিমণির স্কুলে যায়, ফিরে এসে আমাকে দোকানে নানার কাছে সাহায্য করে, ওকে পর্যন্ত নানান কথা বলে ভয় দেখায়। এই মাঝে মধ্যে মনে হয় এই দোকানটা ছেড়ে এখান থেকে চলে যায়। দেখো লালু, ঠিক আজকের দিনের মতোই এই দোকানে একসময় আমার বাবা কাকারা চা খেত, গল্প করত, আড্ডা দিত। তখন তোমার বাবা কালু কাকা বলছে, এটা তো শুধু চায়ের দোকান না, এই দোকানের সঙ্গে আছে মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনার কত স্মৃতি। সারাদিন পরিশ্রম করে মানুষ এখানে চা খায়, গল্প করে। আর একটা খারাপ মানুষের জন্য তুমি সেই দোকানটা বন্ধ করে দেবে কেন? আমরা কি মরে গেছি? না, ও কথা মুখে আনবেন না। কি করবো বলুন, আমরা গরিব মানুষ, ক্ষমতা নেই ওই মল্লিকদের সাথে লড়াই করার, আবার ওদের এসব নোংরামি সহ্যও করতে পারি। তাই ভাবি যে এই দোকানটা না থাকলে তো আর এখানে এসে বসতে পারবে না। কোনো লাভ হবে না। এখানে না বসে অন্য জায়গায় গিয়ে বসবে, তাতে লাভ টাকা মাঝখান দিয়ে তোমার ব্যবসাটা বন্ধ। কবিরাজ মশাই, আপনি ব্যস্ত মানুষ, আপনাকে বিব্রত করতে খারাপ লাগে, কিন্তু একটা কথা না বলে পারছি না। মল্লিকরা যা শুরু করেছে তাতে এখানে এই দিদিমণির পাঠশালায় বাচ্চাদের যাওয়াই দায় হয়ে গেছে। উঠতি ছেলেবেলেদের ধরে ধরে ওরা আজকাল এই হিন্দু মুসলমানের বিভেদের পাঠ পড়াচ্ছে। এতদিন এই গায়ে হিন্দু মুসলমান সবাই একসাথে মিলেমিশে ছিলাম, এখন না ভাই ভাই মারামারি বেঁধে যায়। আমার কাছে মানুষের ধর্ম একটাই, মনুষ্যত্ব। আমাকে কয়েকটা দিন সময় দাও তোমরা, আমি একটু বুদ্ধির সাথে আলোচনা করে দেখি কি করা যায়। আর তোমাদেরকেও আর একটা কথা বলে রাখছি, মল্লিক একা কিন্তু এই গ্রামের জমিদার না।
এই গ্রামে আরো একজন জমিদার আছেন, আমি যাবো তার কাছে। আমি এমনিতে বড় লোকদের সাথে মেলামেশা পছন্দ করি না, কিন্তু এই গ্রামের মানুষের ভালোর জন্য আমি তার কাছে যাব এবং সাহায্য চাইব। শুনেছি তিনি গরিব দরদি, দেখি তিনি আমাদের জন্য কি করেন। ঠিক বলেছেন। ভারী তো কয়েক ঘন্টার জমিদারি ওই মল্লিকদের, এমন ভাব দেখায় যেন গোটা গাঁটা ওর বাপের। কবিরাজ মশাই, আপনি যখন যেমন দরকার আমাদেরকে ডাকবেন, আমরা সবসময় আছি আপনার সাথে। দাদা, আমায় ক্ষমা কর বন্ধু, আমি ভাবিনি এমনটা হবে, কিন্তু আমিও বুদ্ধের বেটা। আজ এই টোলের সামনে দাঁড়িয়ে তোকে কথা দিচ্ছি, একদিন তোর জন্য আমাদের এই গ্রামকে সবাই চিনবে, তুই অনেক বড় হবি দেখিস। 7 একে 7, 7 দোকানে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42। এই বল, 7 কে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35। এই চুপ! 6 7 42, 7 7 49, এই মুসলমানের বেটাটাকে কে এনেছে এখানে? সত্যি করে বল, কে এনেছে? আমার জাত গেল, ধর্ম গেল, আমার সব গেল। এই হতচ্ছাড়া মুসলমানের বেটা, দাঁড়া দাঁড়া বলছি। এই তোকে এখান থেকে যেতে বলেছি, শুনিস নি? যা এখান থেকে, যা। জাত গেল, আমার জাত গেল, আমার ধর্ম গেল, আমার সব গেল। হা কৃষ্ণ, অপরাধ নিও না রাধা মাধব, আমায় ক্ষমা করো। ও গুরু মশাই, দিন না মোলকে আমাদের সাথে পড়তে, ও তো আমাদের সাথে খেলে, খায়, প্ল্যান করে, আর কত কিছু করে, তাহলে পড়তে আপত্তি কিসের? ও তো আমাদের প্রিয় বন্ধু, ওই যে সিলেটে ওর হাতে লেগে কত সুন্দর। ওকে এখানে কে এনেছে বল, সত্যি করে বল, ওকে কে এনেছে? ওকে আমি এনেছি পণ্ডিত মশাই। কেন ওইখানে পড়তে পারবে না? তাই তো বলি, এত সাহস কার? হ্যাঁ, বুদ্ধির বেটা বলে ভাবিস না, তুই যা খুশি তাই করবি। তোর বাপ এ গায়ের মান্যগণ্য বলে এবার শুধু আমি মুখে বলছি। এই শোন, ওকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বল, এক্ষুনি চলে যেতে বল। ওকে ছুলে আমার জাত যাবে। আমার বাবার কাছে শুনেছি, বড় বড় পণ্ডিতরা নাকি বলে গেছে, জাত বলে আলাদা করে কিছু হয় না, জাত কেবল একটাই, তা হলো মানুষেরই। ওই যে লালন সাই যেমন বলেছে, জাতের কোনো রূপ হয় না। তাহলে ও আমাদের সাথে পড়তে পারবে না কেন? তার কৈফিয়ত আমি তোকে দেব না। অনেকক্ষণ যাবত তোদের বাদরামি আমি সহ্য করেছি, আর না, ওকে এক্ষুনি চলে যেতে বল, না হলে আজ থেকে আমি এই টোল বন্ধ করে দেব। আমি তোদের অভিশাপ দেব, দেখি তোদের কে রক্ষা করে। গুরুদেবের অভিশাপে কি হয় জানিস তো? তোদের এই জীবনে আর লেখাপড়া হবে না, বুঝছিস? আর লেখাপড়া হবে না। আমি দেখি তোদের লেখাপড়া কে শেখায়। অপরাধ নেবেন না গুরু মশাই, ওদের কোনো দোষ নেই। আমি দোস্তের কাছে জেদ করেছিলাম লেখাপড়া শিখবো, তাই আমাকে এখানে নিয়ে এসেছে। আমার ঘাট হয়েছে, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আমি আর কোনো দিন এখানে আসি না। চোরার মুখে কথা আছে তো বেশ,
তা আমার কথা সারমর্ম যখন তুমি বুঝতে পেরেছো, তা বাচ্চা তো এবার মানে কেটে পড়ো। হারো হারো, এই গঙ্গা জলটা কোথায় রাখলি? দে আমাকে দে। হারো দাঁড়া, আমায় ক্ষমা করবো। কি হলো? কার সাথে কথা বলছো? আমার পোড়া কপালের সাথে। তোমার কোনো আপত্তি আছে? মিছেমিছে রাগ করো না তো। দেখলে যে আর কেউ পাচ্ছিল না, বাধ্যই তোমাকে হাত লাগাতে হলো। আমি জানতে চাইছি কিছু, তাহলে আমার কাছে ছাপাই গেছো কেন? তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।